আবার একটা নতুন দিন, আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে আমি উদ্দীপন তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ইউটিউব পরিবার উদ্দীপন রয়তে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজ আমরা দুজন, অর্থাৎ আমি এবং ফুলগ্না, আজ আমরা বেরিয়ে পড়ছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে। তবে এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:15 বিকেলবেলা। তো আমরা আজকে যাবো হচ্ছে কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দির অর্থাৎ এটি কিন্তু 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। এই সতীপীঠে কিন্তু মায়ের অর্থাৎ সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। এই সতীপীঠ কিন্তু এই 2024 সালে ভক্তদের কাছে নতুন রূপে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। আজকে আমরা যেতে চলেছি কালীঘাটের কালী মন্দিরে, এবং এখানে নতুন কি কি নিয়ম হয়েছে এবং কোনো টাইমিং কিছু বদলেছে কিনা সেই সব সম্বন্ধেই তোমাদের ভিডিও নিয়ে আসছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় উঠেছি। আজ কালীঘাট আসতে হলে সব থেকে সহজ উপায় হচ্ছে মেট্রো থেকে কালীঘাট স্টেশনে নেমে গেট নাম্বার 8 দিয়ে তোমাদের বেরোতে হবে। 8 দিয়ে বেরোলে রাইট সাইডে রাসবিহারী ক্রসিং অ্যান্ড রাস্তার ওপারে হচ্ছে বচ্চন ধাবা। অ্যান্ড তোমাদের গেট থেকে বেরিয়ে বাদিক বরাবর যেতে হবে। বাদিক বরাবর গিয়ে যে ব্রিজটা আছে ওই ব্রিজ থেকে তোমাদের রাইট সাইডে ঢুকে যেতে হবে। রাসবিহারী ক্রসিং থেকে আমরা বাদিকে যাব টুয়ার্ডস চেতলার দিকে। ওখানে 2-3 মিনিট হাঁটলেই আমাদের কালীঘাটে কালী মন্দির দেখতে পাবো। এই সামনে কেওড়াতলা মহাশ্মশান, এই কালীঘাট ব্রিজ থেকে এই বাহাত বরাবর কিন্তু ঢুকে গেলেই পড়বে মন্দির। আমরা চলে এসেছি কালীঘাটে কালী মন্দিরে। প্রথমেই তোমাদের বলে দিই এই মন্দিরের টাইমিং। মন্দির ভোর 4টে থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। মেন রোডের ধারে এরকম দোকান আছে অনেক, যেখান থেকে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী সব সংগ্রহ করে নিতে পারবে। মন্দিরের এই গেটে প্রবেশ পথে অসংখ্য পুজো দেওয়ার সামগ্রীর এরকম দোকান আছে এবং প্রত্যেকটা দোকানে কিন্তু স্টল নাম্বার মেনশন করা আছে। স্টলে এসছি, মানে এখান থেকে আমরা পুজোর জন্য প্রসাদ নেব। এই স্টল নাম্বার হচ্ছে 66 অ্যান্ড এখানে কিন্তু সমগ্র সব কিছুই আছে। এবারে চলে আসি মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে। কলকাতার এই কালীঘাট মন্দিরকে ভারতের 52টি সতীপীঠের মধ্যে পবিত্রতম শক্তিপীঠ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে শিবের রুদ্র তাণ্ডব চলাকালীন সতীদেহের বিভিন্ন অংশ পতিত হয়েছিল। কালীঘাটের সেই স্থানে প্রতিনিধিত হয়েছিল সেখানকার শক্তি বা সতীর ডান পায়ের আঙুলগুলি। আরেকটিও কিংবদন্তি বলে যে একবার একজন ভক্ত ভাগীরথী নদী থেকে আসন্ন আলোর একটি উজ্জ্বল রশ্মি দেখেছিলেন। তিনি আলোটি খুঁজে পান এবং মানুষের পায়ে আঙুল আকারে একটি পাথরের টুকরো আবিষ্কার করেন। এর আশেপাশে তিনি নকুলেশ্বর ভৈরবের একটি স্বয়ম্ভু লিঙ্গমও পেয়েছিলেন। তিনি মূর্তিগুলিকে একটি ছোট মন্দিরে স্থাপন করলেন এবং তাদের পুজো শুরু করেন। মন্দিরের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই বাহাতে এলে মা মনসার মন্দির। এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা বসন্ত রায়, যিনি ছিলেন প্রতাপাদিত্যের কাকা এবং যশোরের অর্থাৎ বাংলাদেশের রাজা। এই আদি মন্দিরটি হুগলির তীরে অবস্থিত ছিল, তবে সময়ের সাথে সাথে নদীটি মন্দির থেকে দূরে সরে গেছে। আগেকার দিনে কালীঘাটে ব্যবসায়ীরা কালী দেবীকে প্রণাম জানাতে থামতেন। এখানে এরকম রেলিং করা আছে, রেলিং দিয়ে ব্যারিকেড করা আছে। যখন এই মায়ের মন্দিরে খুব ভিড় হয়, অর্থাৎ বিশেষ করে কালী পুজোতে বা যে অমাবস্যাগুলো আছে, অমাবস্যায় যখন প্রচুর ভিড় হয় বা প্রচুর ভক্তের সমাগম ঘটে, তখন কিন্তু এর মাধ্যমে সেই ভিড় অর্থাৎ ভক্তের ভিড়কে এখানে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। মানে এই রেলিং দিয়ে মাঝে মাঝে ঘুরিয়ে দিয়ে লাইনটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর মন্দিরের উপরিভাগের ওই যে চূড়াটা, ওই চূড়াটা সম্পূর্ণ সোনা দিয়ে নির্মিত। প্রায় 5 কেজি সোনা দিয়ে নির্মাণ করা হয়েছে মন্দিরের চূড়াটা। এবং এই সমগ্র কালীঘাট মন্দিরের পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছেন রিলায়েন্স গোষ্ঠী।
বর্তমানে তাদেরই তত্ত্বাবধানে এই সম্পূর্ণ মন্দিরটি কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে। ভক্তদের ভিড় অ্যাডজাস্ট করার জন্য যে এরকম রেলিং করা আছে, সেখানে ওপরে ছাউনির ব্যবস্থা করা হচ্ছে যাতে ভক্তদের কোনোরূপ কষ্ট না হয় রোদ্দুরে অথবা ঝড় জল বৃষ্টিতে। আর চারপাশে মন্দিরের কিন্তু সমগ্র অংশে চারপাশে কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, যা রাতের আলোতে কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। যা এখন সন্ধে হয়েছে আর দুর্দান্ত লাগছে কিন্তু। কিন্তু কুণ্ড পুকুর দেখতে পাবে, এখনো সেটা পুরোপুরিভাবে তৈরি হয়নি। আশা করছি আর কিছু দিনের মধ্যে সেটা খুলে যাবে। এটা হচ্ছে প্রবেশদ্বার 1। এই দরজা নম্বর 1 দিয়ে প্রবেশ করেই বাহাতে তোমাদের পড়বে শ্যামরাইয়ের মন্দির। সেটা কিন্তু তোমরা আগে দর্শন করে নিতে পারো। ঠিক ডানাতে এরকম ফুলের পসরা নিয়ে বহু মানুষ বসে আছে, এখান থেকে কিন্তু ফুল নিয়ে মাকে পুজো দেওয়া হয়। আদিগঙ্গার তীরে অবস্থিত মন্দিরটি নাট মন্দির নামে একটি বিশাল হলের সাথে একটি গর্ভগৃহ রয়েছে এবং রাধাকৃষ্ণকে উৎসর্গ করাও একটি মন্দির রয়েছে। এই মন্দিরের প্রধান যে আকর্ষণ সেটি হলো কালী মূর্তি, যা সোনার তৈরি একটি দীর্ঘ প্রসারিত জিহ্বা বহন করে এবং এখানে একটি বলিঘরও আলাদা করে তৈরি করা হয়েছে। প্রধান মন্দিরে দেবী কালীর মূর্তি রয়েছে, দেবতার মূর্তি অসম্পূর্ণ দেখায়। প্রাথমিক স্তরে দেবীর মুখ তৈরি করা হয়েছিল। আরও জিহ্বা এবং সোনা ও রূপো দিয়ে তৈরি হাত ও মূর্তিটিতে পরে যুক্ত করা হয়েছিল। স্নানযাত্রার দিনে দেবীকে আনুষ্ঠানিক স্নান দেওয়ার সময় পুরোহিতরা কাপড়ে ফিতে দিয়ে তার চোখ ঢেকে দেন। কালী পুজো, দুর্গাপুজো, পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের দিন এবং সংক্রান্তির মতো উৎসবগুলিতে মন্দিরে প্রসাদ নিয়ে বিপুল সংখ্যক ভক্তের সাক্ষী থাকে। দেবদেবীর অনেক মূর্তি বেশ সুন্দর করে খচিত করা হয়েছে। এখানে দশম মহাবিদ্যার কিন্তু উল্লেখ এই দেওয়ালে উত্তর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ডই ভিড় ছিল, তবে পাণ্ডাদের আচার আচরণ আমাকে একটু বিরক্ত করলো, কারণ তারা বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন ধরনের টাকা চাইছে ভিআইপি লাইনে দাঁড় করিয়ে তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য। মোটামুটি কালীঘাটে পুজো দেওয়া কমপ্লিট। তোমাদেরকে একটা আমি উপদেশ বা একটা অ্যাডভাইস বলতে পারো যে এখানে এসে কিন্তু তোমরা কোনো রকমভাবে পাণ্ডাদের কিন্তু খপ্পরে পড়বে না। এখানে কিন্তু বেশ ভালো মতন দুর্নীতি বলতে পারো, অরাজকতা বলতে পারো, বিশৃঙ্খলা বলতে পারো, সব চলছে। আমরা এত মন্দির ঘুরেছি, বাট এই মন্দিরে যে সত্যি আজকে মনটা সত্যিই ভেঙে গেল। এইরকম বিশৃঙ্খলা হয়, মানুষকে এরকমভাবে ঠকানো হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী দিন অন্যরকম কোথাও একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।